প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো? আশা রাখছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো আগের দিন আমরা কি পড়েছিলাম? আমরা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা কবিতা, ক্লাস 12 এর সনেট নাম্বার 18, কি সেটি? শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ওইটি আমরা পড়েছিলাম। আজকে আমরা আরেকটি সনেট, আরেকটি কবিতা পড়ব তোমাদের পাঠ্যাংশে। তোমরা অবশ্যই তার আগে তোমাদের বইটা কিন্তু বের করবে। বের করে আমি যেগুলো বলছি বইয়ের লাইনগুলো সেইভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা কি কবিতা পড়বো না, দ্য পোয়েট্রি অফ আর্থ। কে লিখেছেন? প্রখ্যাত কবি জন কিটস। তাহলে জন কিটস এর লেখা দ্য পোয়েট্রি অফ আর্থ আজকে আমরা পড়বো। তোমরা নিশ্চয়ই সবাই বই বের করেছো। আবারও বলছি, টেক্সট বুকটা বের করো, প্রয়োজনে ভিডিওটা পজ করে রাখো, টেক্সট বুক বের করে তারপর কিন্তু দেখো। তাহলে আমি ধরে নিচ্ছি তোমরা প্রত্যেকেই টেক্সট বুক বের করেছো। এইবার যেখানে কবি পরিচিতি আছে, যে জায়গাটায় কবি পরিচিতি বলে আছে সেই জায়গাটা দেখো। জন কিটস, তার জন্ম কত সালে? 1795 সালে এবং মৃত্যু 1821। তাহলে সহজেই বুঝতে পারছো যে এই কবি মাত্র 25 বছর জীবিত ছিলেন। কেন? তিনি টিউবারকিউলোসিস বা যক্ষারোগ আক্রান্ত হয়ে মারা গেছিলেন। তিনি কে ছিলেন? ওয়াজ এ নোটেড পোয়েট অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট। তিনি ছিলেন একজন বিখ্যাত, উল্লেখযোগ্য একজন ইংলিশ পোয়েট। এবং কোন সময়ের পোয়েট? না, রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক এজের পোয়েট। এইবার তোমাদের প্রথমে যেটা মাথায় আসবে, স্যার রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক এজটা কি? রোমান্টিক এজ মানে কি? তাহলে স্যার যে রোমান্টিক মুভি, রোমান্টিক গান এইগুলোর সঙ্গে আমরা পরিচিত, সেটাই কি? একদমই নয়। রোমান্টিক এজটি কি? না, তোমরা তো ছোটবেলা থেকে ইতিহাস সাবজেক্টটি তোমাদের আছে, তোমরা পড়ছো। ইতিহাসটি কিন্তু দেখবে বিভিন্ন অংশে বিভিন্ন যুগে বিভক্ত করা হয়েছে। যেমন নব্যপ্রস্তর যুগ, ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, এইভাবে বিভিন্ন যুগে এক একটা অধ্যায় ভাগ করা হয়েছে। তেমনি ইংরেজি সাহিত্য বহুদিন থেকে তার চর্চা চলে আসছে। সেই আগের সময় থেকে এখনকার সময় পর্যন্ত এইগুলো যে ধারাবাহিক যে চর্চা, যে ইংরেজি সাহিত্যের চর্চা, সেটাকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অ্যাংলো, যেমন তার মধ্যে কি কি পড়তে পারে? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, অ্যাংলো নরমান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড, রেস্টোরেশন পিরিয়ড, রোমান্টিক মুভমেন্ট, ভিক্টোরিয়ান এজ এবং মডার্ন এজ, আজকের দিনে 20th সেঞ্চুরি লিটারেচার বলছে। তো রোমান্টিক এজের সময়কালটা একটু তোমাদের বলে দেওয়া দরকার। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতক পর্যন্ত হচ্ছে রোমান্টিক এজ। তাহলে রোমান্টিক এজের পিরিয়ড কত? অষ্টাদশ থেকে ঊনবিংশ শতক। এই রোমান্টিক এজে তিনি বিলং করেন। হি বিলং টু দ্য সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস। কি বলছে? সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস হু কেম আফটার কোলরিজ এন্ড ওয়ার্ডসওয়ার্থ। তাহলে বলছে প্রথম দিকে যারা এসেছিলেন তাকে কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ। এর মধ্যে ওয়ার্ডসওয়ার্থ নাম কি? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তোমরা বিশেষভাবে পরিচিত। উনি একজন প্রখ্যাত কি ছিলেন? নেচার পোয়েট ছিলেন, প্রকৃতির কবি। যেমন বাংলায় কে আছে? জসীমউদ্দিন, জীবনানন্দ দাশ, তাই না? তেমনি ইনিও ছিলেন প্রকৃতির কবি। তা এদের পরে সেকেন্ড জেনারেশনে কারা বিলং করছে? জন কিটস তো আছেই, আর কে আছে? বায়রন আছেন, পিবি শেলি আছেন এবং তাদের সঙ্গে জন কিটস। হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি। ইমেজের ব্যবহার তিনি কিন্তু করছেন, which are noted for their sensuous appeal. সেন্সুয়াসনেস বা সেন্সুয়াস অ্যাপিলের জন্য যেগুলো কিনা বিখ্যাত। এই প্রসঙ্গে আবার আসি যে রোমান্টিক মুভমেন্ট বা রোমান্টিক এজ, তার কতগুলি বৈশিষ্ট্য আছে। যেমন কি, একটা হতে পারে সাবজেক্টিভিটি। কি স্যার সাবজেক্টিভিটি? আমি এগুলো তোমাদের সংক্ষেপে বলে দিচ্ছি, জাস্ট একটু তোমাদের বোঝার জন্য। এগুলো তোমরা যারা অনার্স নেবে ইংলিশে, তারা কিন্তু বিশদে পড়বে। দেখো, তো পরবর্তীকালে ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করবে। তো সাবজেক্টিভিটি মানে কি? কবি নিজে যে ধারণা করছেন, নিজে যেটা ভাবছেন, তাকেই গুরুত্ব দিয়ে তিনি কবিতাটি লিখছেন। আরেকটা জিনিস আছে এসকেপিজম। এসকেপিজমটা কি জিনিস? এসকেপিজম, এসকেপ মানে কি? পালায়ন করা। আর এসকেপিজমটা হচ্ছে না, বাস্তবটাকে অগ্রাহ্য করে পালায়ন করা। কোথা থেকে পালাচ্ছে? বাস্তবতাকে অগ্রাহ্য করে সেখান থেকে পালিয়ে একটি স্বপ্নের জগতে
একটি স্বপ্নের জগতে বিরাজ করা। আর কি বৈশিষ্ট্য স্যার? আর বৈশিষ্ট্য হচ্ছে না লাভ অফ নেচার বা রিটার্ন টু দ্য ল্যাপ অফ দ্য নেচার। প্রকৃতির প্রতি একটা ভালোবাসা প্রত্যেকের কবিতায়, রবার্ট যে যারা লিখেছেন, যে সমস্ত কবি সাহিত্যিক, তাদের লেখনীতে মূলত কবিতার প্রতি একটা ভালোবাসা, অনুরাগ কিন্তু ফুটে উঠেছে। রিটার্ন টু দ্য ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে আবার ফিরে যাওয়া এই প্রবণতা কিন্তু লক্ষ্য করা গেছে। আর একটা হচ্ছে সেন্সুয়াসনেস, যেটা কিন্তু এখানে বলছে যে হি ইজ নোন ফর হিজ ভিভিড ইমেজারি হুইচ আর নোটেড ফর देयर সেন্সুয়াস অ্যাপিল। হোয়াট ইজ সেন্সুয়াসনেস স্যার? সেন্সুয়াসনেসটা কি? সেন্সুয়াসনেসটা সেন্সিবিলিটি, সেন্সেস, আমাদের যে কয়টি আছে সেন্স, পাঁচটি পঞ্চেন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, স্কিন। তাহলে কি চোখের যে কাজ, সংবেদনশীলতা কি? কোনো কিছু দেখা। কানের কি কাজ? শোনা। নাকের কি কাজ? ঘ্রাণ নেওয়া, স্মেল। জিভের কি কাজ? টেস্টিং, স্বাদ নেওয়া। ত্বকের কাজ হচ্ছে টাচ, স্পর্শ করা। এইগুলোর যে সংবেদনশীলতা, সেগুলো কিন্তু কবিতায় ফুটে উঠেছে। আমরা যখন কবিতাটি পড়বো তখন তোমরা সেন্সুয়াসনেসের উদাহরণ কিন্তু পাবে, তখন আরো বুঝতে পারবে। আর কি some of his famous works are Ode to a Nightingale, খুব ভালো একটি কবিতা। Hyperion and Isabella, এগুলো তার প্রখ্যাত সব লেখক। এবার তোমাদের আমি বললাম যে না এটা একটি সনেট, আগের দিন আমরা সনেট নিয়ে আলোচনা করেছিলাম, তোমরা বোর্ডে আরেকটু লিখে নাও। না, আগের দিন আমি বলেছিলাম যে সনেট শব্দটা কোথা থেকে এসেছে? না ইটালিয়ান ওয়ার্ড কি? সনেটো। ইটালিয়ান ওয়ার্ড সনেটো। এই সনেটো মানে কি? না শর্ট সং, ছোট গান। এখন যে কোনো লিরিক্যাল পোয়েম, ছন্দযুক্ত কবিতা। তাহলে কি আমাদের এই কবিতার ছন্দ থাকবে? অবশ্যই থাকবে। আগের দিন আমরা বলে পড়েছিলাম শেক্সপিয়ারিয়ান সনেট সম্পর্কে। সেখানে 3 কোয়ার্ট্রেন্স আর একটা কি কনক্লুডিং কাপলেট। আগের দিনে যারা তোমরা ভিডিও মিস করেছো, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে, পরিষ্কার বুঝতে পারবে। আমি আর ওই আলোচনায় অতটা ফিরবো না। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে, আমরা আগে জেনেছিলাম সনেট কি মূলত দুই প্রকার। কি কি? ইটালিয়ান সনেট আর একটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট বা ইংলিশ সনেটও বলছে অনেকে। এই ইটালিয়ান সনেটকে আরেকটা কি বলা হয় জানো তোমরা? আরেকটা বলা হয় পেট্রাকার সনেট। পেট্রাকের নাম তোমরা শুনেছো? পেট্রাকের পুরো নামটা কি স্যার? পেট্রাকা, ফ্রান্সেসকো পেট্রাক। তাহলে ইনি একজন ইটালিয়ান, তিনি একজন কে? একজন ইটালিয়ান স্কলার এবং একজন পোয়েট, একজন প্রখ্যাত ইটালিয়ান। তিনি পণ্ডিত ব্যক্তি এবং একই সঙ্গে তিনি একজন কবি। তাহলে তার নাম অনুসারে, এই পেট্রাকার নাম অনুসারে আজকে যে ফরম্যাট, সেই ফরম্যাটের নাম হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রাকার সনেট, রাইট? ইটালিয়ান সনেট। এই ইটালিয়ান সনেট আর শেক্সপিয়ারিয়ান সনেটের মধ্যে ডিফারেন্স এবার কিন্তু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো শেক্সপিয়ারিয়ান সনেটে কি বলেছিলাম? না 3 কোয়ার্ট্রেন্স আর একটি কনক্লুডিং কাপলেট থাকবে। এখানে কি থাকছে? অক্টেভ থাকছে। খেয়াল করতে পারছো তোমরা? প্রথমে অক্টেভ 8টি লাইন নিয়ে, 1 2 3 4 5 6 7 8, 8টি লাইন নিয়ে কি হচ্ছে না অক্টেভ। আর পরে 6টি লাইন নিয়ে হচ্ছে সেস্টেট। দেখতে পাচ্ছ সেস্টেট বলা হচ্ছে এটাকে। তাহলে ইটালিয়ান সনেট সেটি দুটি ভাগে বিভক্ত, অক্টেভ প্রথম 8টি লাইন নিয়ে এবং সেস্টেট পরের শেষের 6টি লাইন নিয়ে। তাহলে 8 আর 6 14। আমরা জানি সনেট মানে কি? চতুষ্পদী কবিতা। এইবার খেয়াল করো, এই 6টি যে সেস্টেট তার মধ্যে আবার 3 3 করে বিভক্ত। আমরা 4টি লাইনকে কি জেনেছিলাম? কোয়াট্রেন। যারা দেখোনি আমি আবারও বলছি, আগের ভিডিওটি দেখলে সেলাই কম্পেয়ার দি সনেট 18 তোমরা পরিষ্কার বুঝতে পারবে। কোয়াট্রেন, এই 4টি লাইনকে বলা হচ্ছে কোয়াট্রেন। এখানে দেখো 3টি লাইন, 6টি টোটাল। এই 3টি লাইনকে কি বলা হচ্ছে? টারসেট। 4টি লাইনকে যেমন বলা হচ্ছিল কি কোয়াট্রেন, এটাকে 3টে লাইনকে বলা হচ্ছে টারসেট। আর শেষের যে দুটি লাইন থেকে গেছিল সেটা শেক্সপিয়ারিয়ান সনেটে, এটাই নয়।
সেটাকে বলা হচ্ছিল কি কনক্লুডিং কাপলেট। কাপলেট মানে দুটি লাইন। তাহলে এইটা এবার তোমরা খেয়াল করো যে এই কবিতার কিন্তু একটা রাইম স্কিম আছে। তোমাদের বিশেষভাবে বলবো বইয়ের পাশে পেন্সিল দিয়ে এইভাবে তোমরা কিন্তু এই রাইম স্কিমটা লিখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমটা দেখো এ ডেড, এর সঙ্গে কোথায় মিল আবার মিড, ডেড বা মিড, তাই হচ্ছে এ এ, মাঝে থাকলো বি বি, সান রান, মিল পাচ্ছ? তাহলে এ বি তে কি আছে সান, আবার বি তে রান, সান আর রান মিল বলে বি বি, আর এর সঙ্গে মিল কোনটা এইটা মিড, ডেড মিড, তাহলে এ এ, আবার কি এ লিড, এর সঙ্গে আবার এ মিল কি উইড, লিড আর উইড এর মিল, তাই এ এ, বি কি ডান ফান, তাহলে ডান ফান বি বি মিল। এরপর এগুলো অক্টেভেট তোমরা বুঝতে পারলে, এবার শেষ টেনে মিল দেখো সি ডি ই, সি ডি ই বুঝে নাও, সি নেভার, আবার এখানে সি কি এভার, নেভার এভার সি, ডি তে কি ফ্রস্ট লস্ট, ফ্রস্ট লস্ট, ডি ডি মিল, ই ই কি মিল সিলস হিলস, সিলস হিলস, ই ই মিল। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে অন্তমিল এর যে রাইমিং স্কিম এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় আসতে পারে যে ইটালিয়ান সনেট অর্থাৎ পেট্রাকান সনেট বা দ্য পোয়েট্রি অফ আর্থ, সেই কবিতার রাইমিং স্কিমটি কি? এ বি বি এ বি বি এ, সি ডি ই সি ডি ই। তাহলে তোমরা বুঝলে। এবার আবার তোমরা একটু টেক্সটে খেয়াল করো যে কবি পরিচিতির ওখানে যে সেকেন্ড স্ট্যান্ডার্ডটা আছে যে তোমাদের কবিতাটি কি নিয়ে বলছে, the argument put forward by Keats in this poem is that, যে যুক্তিটা এই কবিতায় তিনি খাড়া করেছেন যে the natural music of the earth never ceases to play through the cycle of seasons. প্রকৃতির না মূর্ছনা আছে, সঙ্গীত আছে, সেই সঙ্গীত সিজন, সাইকেল অফ সিজনস, ঋতু পরিবর্তন হচ্ছে, এবং তার সঙ্গে এই মিউজিক, এই সঙ্গীত কিন্তু ধারাবাহিকভাবে চলছে, এই সঙ্গীত কিন্তু কখনোই বন্ধ হচ্ছে না। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্থ, অ্যানাদার টাইটেল মে বি দ্য মিউজিক অফ আর্থ হতে পারত। তাহলে এই কবিতার মূল বিষয় যে দ্য মিউজিক অফ নেচার, দ্য মিউজিক অফ আর্থ ইজ নেভার সিজিং, কখনো বন্ধ হবে না বা হচ্ছে না। The poem is a sonnet, আমি এক্ষুনি ব্যাখ্যা করলাম এটা কি সনেট, গ্যালিয়ান সনেট, in which the song of the grasshopper is embodied in the octave, আমি বলছি শুনে নাও, and that of the cricket is portrayed in the sestet, like grasshopper and cricket দুটোই হচ্ছে ইনসেক্ট, সেটা কি গ্রাসহপার হচ্ছে গঙ্গা ফড়িং, আর তোমার ক্রিকেট হচ্ছে কি না ঝিঝি পোকা বলা হয় যেটাকে। তাহলে সেগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো গ্রাসহপারটা কি জিনিস আর ক্রিকেট ঝিঝি পোকা সেটাও কি জিনিস। এইবার কি বললো না প্রথম অক্টেভ, অক্টেভে কি থাকছে গ্রাসহপারের সম্পর্কে থাকছে, দ্য মিউজিক অফ গ্রাসহপার সেটা থাকছে অক্টেভে, এবং সেস্টেটে কি থাকছে না ক্রিকেটের যে সং বা মিউজিক বা চার্পিং সেটা থাকবে এই সেস্টেটে। এইবার আমরা কবিতাতে আসি। তোমরা প্রত্যেকে আবারও বলছি টেক্সট বুকটা কিন্তু অবশ্যই দেখবে কবিতার সঙ্গে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হলো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, পৃথিবীর যে গান, পোয়েট্রি কবিতা বা মিউজিক, দ্য মিউজিক, এখানে পোয়েট্রি মিন্স কি বলতে চাইছে মূলত মিউজিক, the music of art is never dead, এইভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে। পৃথিবীর গান, পৃথিবীর কবিতা, তাহলে এখানে পোয়েট্রি মানে কি বোঝাতে চাইছে মূলত মিউজিক, the music of art is never dead, পৃথিবীর গান কখনোই মারা যাবে না, শেষ হবে না এই অর্থে। when all the birds are faint, যখন পাখিরা সকল কি যাচ্ছে, ফেইন্ট মানে মূর্ছা যাওয়া, মলিন হয়ে যাচ্ছে, পরিশ্রান্ত হয়ে যাচ্ছে, অবসন্ন হয়ে পড়ছে, কিসে উইথ দা হট সান, সূর্যের প্রচন্ড উত্তাপে, তখন যখন পাখিরা সকল পাখিরা তারা ফেইন্ট মূর্ছা যাচ্ছে, অবসন্ন হয়ে পড়ছে, পরিশ্রান্ত হয়ে পড়ছে, এবং and hide in cooling trees,
ছায়াময় শীতল গাছের ছায়ায় তারা কি করছে, হাইড, লুকিয়ে পড়ছে, আশ্রয় নিচ্ছে। তাহলে পাখিদের কলতান মূলত পৃথিবীর যে সঙ্গীত সেটা তাদের মাধ্যমেই আমরা শুনতে পাই। পৃথিবীর পাখিদের কলতান, পাখিদের যে মধুর মূর্ছনা, সঙ্গীত মূর্ছনা তাদের মাধ্যমে। কিন্তু যখন পাখিরাই তারা পরিশ্রান্ত হয়ে পড়ছে, ফেইন্ট মানে অবসন্ন হয়ে পড়ছে, তার কিসে না, উইথ হট সান, ফেইন্ট মানে তাহলে কি হয়ে পড়ছে, অবসন্ন। অবসন্ন হয়ে পড়ছে উইথ দ্য হট সান মানে কি, প্রচন্ড সূর্যের তাপে। এন্ড হাইড ইন কুলিং ট্রিজ, ছায়াময় শীতল গাছে তারা লুকিয়ে পড়ছে, আশ্রয় নিচ্ছে তার ছায়ায়। তখন কি হচ্ছে, এ ভয়েস উইল রান, একটি কণ্ঠ, একটি শব্দ কিন্তু তখন ভেসে আসছে। From hedge to hedge about the new mown mead, কোথা থেকে ভেসে আসছে, from hedge to hedge। সাধারণ অর্থে হেজ মানে হচ্ছে ঝোপ, তাহলে এক ঝোপ থেকে আর এক ঝোপ, সেখান থেকে কি ভেসে আসছে, ভয়েস উইল রান about the new mown mead। নিউ mown mead মানে কি স্যার, দেখে নাও। mown মানে কি, ফ্রেশলি কাট, সবে কাটা হয়েছে, সবে ফসল কাটা হয়েছে, এটা অর্থে বোঝাচ্ছে। mown মানে কি, ফ্রেশলি কাট, সবে মাত্র কাটা হয়েছে। আর মিড মানে হচ্ছে এখানে মিডো, মিডো মানে কি, তৃণভূমি। তাহলে কোথা থেকে ভেসে আসছে এই কণ্ঠস্বর, না সবে কাটা হয়েছে, ফ্রেশলি কাট তৃণভূমি, সেখানে যে ঝোপগুলো আছে সেখান থেকে একটি কণ্ঠ ভেসে আসছে। সেই কণ্ঠটি কার, দ্যাট ইজ দ্য গ্রাসহপার। এটার কারণ না, গ্রাসহপারের, অর্থাৎ গঙ্গা ফড়িং এর কণ্ঠ একটি ভেসে আসছে। হি টেক দ্য লিড, এখন কিন্তু নেতৃত্ব নিয়েছে কে, এখন নেতৃত্ব নিয়েছে এই গঙ্গা ফড়িংটি, এই গ্রাসহপারটি। সে এইবার পৃথিবীর যে গান বা সঙ্গীত সেটাকে এগিয়ে নিয়ে যাবে। হি টেক দ্য লিড, নেতৃত্ব দেওয়া, যে নেতা সে কিন্তু সামনে থেকে কি করে এগিয়ে যায় এবং নেতৃত্ব দেয়। তাহলে এটা হচ্ছে সেই গ্রাসহপার। হি টেক দ্য লিড ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায়, গ্রীষ্মের বিলাসিতায় সে যেন নেতৃত্ব নিয়ে নিয়েছে। হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস, এই জায়গাটা একটু বুঝতে হবে। ডিলাইটস মানে কি, আনন্দ, আর ডান উইথ মানে কি, স্যাটিসফাইড। ডান উইথ মিন্স স্যাটিসফাইড। এই যে ডান উইথ, ডান উইথ মিন্স স্যাটিসফাইড মানে কি স্যার, সন্তুষ্ট। মানে আনন্দ করে তার যেন সে সন্তুষ্ট হচ্ছে না, এত আনন্দ করছে, গান গাইছে, ডাকছে, এসব করেও সে যেন সন্তুষ্ট হতে পারছে না, তার যেন আশ মিটছে না আনন্দ করে। ফর when tried out with fun, এবং যখন সে, দেখো এই আনন্দে তার কিন্তু ক্লান্তি হচ্ছে না, কিন্তু মজা করতে করতে, ফান অন্যান্য কোনো মজা করতে করতে যখন সে ক্লান্ত হয়ে পড়ছে, হি রেস্টস এট দ্য ইজ, আরামে সে বিশ্রাম নিচ্ছে। কোথায়, বিনিথ সাম প্লিজেন্ট উইড, উইড মানে আগাছা, তোমরা দেখে নাও স্ক্রিনে আগাছা কি, আগাছা তোমরা জানোই অলরেডি। তাহলে প্লিজেন্ট মনোরম আগাছার ছায়ায় সে, বিনিথ নিচে, ছায়ার নিচে, ছায়া তলে সে তখন, ইজ মানে আরাম, আরামে কি করছে, রেস্ট, বিশ্রাম নিচ্ছে। তাহলে আমরা প্রথম যে 8টি লাইন সেখানে সংক্ষেপে কি পেলাম, সেখানে সংক্ষেপে পেলাম যে পৃথিবীর যে মিউজিক সঙ্গীত সেটা কখনোই বন্ধ হওয়ার নয়, তার কখনো মৃত্যু হবে না, ধারাবাহিকভাবে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মিউজিক চলতে থাকবে। কিন্তু প্রচন্ড সূর্যে যখন পাখিরা ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন হয়ে গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছে, তখন সেই মিউজিকটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় কার উপর পড়ছে, তার দায় পড়ছে গ্রাসহপারের উপর, গঙ্গা ফড়িং এর উপর। সে তখন নেতৃত্ব দিচ্ছে এবং তার আনন্দ কিন্তু করে তার সন্তুষ্টি আসছে না, তার আশ মিটছে না আনন্দ করে করে, কিন্তু অন্যান্য মজা করে, when tried out with fun মানে অন্যান্য মজা যারা, যখন ও ক্লান্ত হচ্ছে তখন সে কি করছে, না কোনো প্লিজেন্ট উইড, আগাছার নিচে সে কি করছে, আরামে রেস্ট নিচ্ছে। তাহলে এটা গেল প্রথম অক্টেভ।
8টি লাইন হয়েছে। তাহলে তোমরা দেখে নাও গ্রাসহপারটি কেমন এবং তার সঙ্গীত বা তার ডাক বা মূর্ছনা সেটি কেমন তোমরা একটু দেখে নাও, তারপর আমি শেষটাতে আসবো। আমি আশা রাখছি তোমরা বুঝতে পেরেছো গ্রাসহপারটি কি, তার সঙ্গীত, তার মূর্ছনা বা তার ডাক, তার আওয়াজ কেমন সেটাও তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা আসবো সেস্টেট বা কবিতার যে শেষের অংশটা, 6টি লাইনের অংশটা। আবারও কবি বলছেন, The poetry of art is ceasing never. Ceasing মানে stopping. Ceasing means কি stopping never, কখনোই বন্ধ হবার নয়। Is stopping never. The poetry of art is stopping never, কখনোই বন্ধ হবে না। On a lone winter evening, তাহলে এটা গেল গ্রীষ্মের কথা। এবার চলে এসেছেন কবি একদম কন্ট্রাস্টিং ঋতুতে। সেটা কি না শীতকাল, উইন্টার ইভিনিং, সন্ধ্যাবেলায়। যখন নিঃসঙ্গ সন্ধ্যাবেলায়, when the frost, শীতের সন্ধ্যা, শীতকালে তুষারপাত, যেগুলো ওয়েস্টার্ন কান্ট্রি শীত প্রধান দেশ সেখানে তুষারপাতটা স্বাভাবিক। যখন frost has wrought a silence, wrought মানে bring, wrought means কি bring বা brought। তাহলে যখন তুষারপাত চারিদিকে একটা নীরবতা এনে দিয়েছে, চারিদিকে একটা নিস্তব্ধতা এনে দিয়েছে, তখন তাহলে সঙ্গীতের মূর্ছনা যেন শোনা যাচ্ছে না, চারিদিকে একটা নিস্তব্ধতা, নীরবতা। ঠিক সেই সময় ফ্রম দা স্টোভ, স্টোভ মানে কি, স্টোভ মানে উষ্ণ জায়গা। এখানে স্টোভ মানে কি বলতে চাইছে, যে শীত প্রধান দেশে ফায়ার প্লেস থাকে, যে চুল্লি থাকে, সেই চুল্লিতে তারা কি আগুন জ্বালিয়ে, কাঠ দিয়ে আগুন জ্বালায় এবং সেটি চিমনির মাধ্যমে উপরে উঠে যায় এবং তার চারপাশে উষ্ণ জায়গা থেকে কি করছে, দে আর শ্রিলস, শ্রিলস মানে তারস্বরে চিৎকার করছে, দ্য ক্রিকেটস সং, গান শোনা যাচ্ছে, তীব্রভাবে তীক্ষ্ণ আওয়াজ শোনা যাচ্ছে। ক্রিকেটস, ক্রিকেটস মিনস ঝিঝি পোকা, ঝিঝি পোকার তীব্র আওয়াজ সেটা কিন্তু সেখান থেকে ভেসে আসছে। এবং ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, এবং সেটি কি ইন ওয়ার্মথ মানে উষ্ণতার সঙ্গে ইনক্রিজ করছে, ইনক্রিজিং এভার আস্তে আস্তে যেন তার শব্দের যে তীক্ষ্ণতা, তীব্রতা সেটা যেন আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ঠিক এই মুহূর্তে কি হচ্ছে, and seems to one in drowsiness half lost, এইরকম একটা ধারাবাহিক মূর্ছনা। তোমরা ঝিঝি পোকার ডাকটি যখন শুনবে বুঝতে পারবে এরকম ধারাবাহিক একটি ডাক বা একটি শব্দ যখন কানে আসে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব আসে। তাহলে ড্রাউজিনেস মানে কি স্লিপিনেস, ড্রাউজিনেস মিন স্লিপিনেস, ঘুম ঘুম ভাব। তখন কেউ একজন কিন্তু এই ঘুম, তার মধ্যে একটা তন্দ্রাচ্ছন্নতা চলে আসে, একটা ঘুমের একটা ভাব চলে আসে, সে তখন হাফ লস, তাতে হারিয়ে যায়, অর্ধেক সে হারিয়ে যায়, তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে হারিয়ে যায় এবং ভাবতে থাকে দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস। তখন তার মাথায় যেন আসতে থাকে যে এই শব্দটি ভেসে আসছে কার কাছ থেকে, না কোন গ্রাসি হিলস, তৃণাচ্ছাদিত, গ্রাস মানে ঘাস বা তৃণ, তার তৃণাচ্ছাদিত কোন পাহাড়ের মধ্য থেকে ভেসে আসছে কার ডাক, গ্রাস হপার্স এর ডাক। তাহলে এখানে কিন্তু একটা মেলবন্ধন, একটা সমন্বয় তৈরি করলেন, যে কি শুরুই করেছিলেন কিন্তু কার দিয়ে, গ্রাস হপারের ডাক দিয়ে। তারপরে সেই লিড বা নেতৃত্বকে নিল ক্রিকেট, ঝিঝি পোকা।
এবং শেষের কবিতার শেষের লাইনের মাধ্যমে কবিতা কিন্তু আমার একটা সমন্বয় সাধন করলেন যে না, যদি ক্রিকেটের ডাক থেমেও যায় তখন আমার নেতৃত্ব থেকে এগিয়ে আসবে না গ্রাসহপার। এইবার কিটসের যে পোয়েম সেটা কিসের জন্য বিখ্যাত? আমি বললাম সেন্সুয়াসনেস। দেখো সেন্সুয়াসনেস মানে কি? সেন্সেস, আমাদের পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক, স্কিন। তাহলে এখানে স্যার সেন্সুয়াসনেস কি পাচ্ছি? অবশ্যই পাচ্ছি ফ্রম দা স্টোভ মানে উষ্ণতম জায়গা। উষ্ণতাকে আমরা কিভাবে ফিল করি? যে ওয়ার্মথ ইনক্রিজিং, উষ্ণতা বাড়ছে, কিভাবে আমরা ফিল করি? আমাদের টাচের মাধ্যমে। তাহলে এখানে একটা সেন্সিবিলিটি আমরা পাচ্ছি, সেন্সুয়াসনেস এর পাচ্ছি। আর কি পাচ্ছি না, আমি বলেছিলাম যে রোমান্টিকের একটা মূল বৈশিষ্ট্য যে লাভ টু নেচার, লাভ অফ নেচার এন্ড রিটার্ন টু দ্য ল্যাপ অফ দ্য নেচার, প্রকৃতির কোলে আবার ফিরে আসা। দেখো আবার কিন্তু সে ফিরে যাচ্ছে এই লাইনটার মাধ্যমে। দ্য গ্রাসহপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, মানে কোন তীরাচ্ছাদিত পাহাড়ের মধ্যে কে ডাকছে? গ্রাসহপার্স। তাহলে আবার সেই প্রকৃতির কোলে একটা ফিরে যাওয়া এই লাইনের মাধ্যমে কিন্তু প্রকাশ পেল। তাহলে কি তোমরা শেষে কি বুঝতে পারলে না যে প্রকৃতির গান সত্যি থামার নয়? কারণ কি, যখন গ্রাসহপার সে ক্লান্ত হয়ে আশ্রয় নেবে প্লিজেন্ট উইড, মানে কি মনোরম কোন আগাছার নিচে, তখন কে আসবে? কে সেই সঙ্গীতের কে এগিয়ে নিয়ে যাবে? না, আসবে ক্রিকেট। এবং শেষ ট্রেনে কিন্তু মূলত সেই সম্পর্কেই বলা হলো। তাহলে আশা রাখছি আমি তোমরা কবিতাটি পুরোটা বুঝতে পেরেছো। তবে তার আগে তোমরা শেষ ট্রেনে ক্রিকেট সম্পর্কে জানলে তার ডাকটা তোমরা একটু শুনে নাও এবং ক্রিকেটের সং কেমন সেটাও বুঝে নাও। ক্রিকেট এবং গ্রাসহপারের মধ্যে যে পার্থক্য সেটাও তোমরা বুঝে নাও। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমি আশা রাখছি যে তোমরা কবিতাটি ভালোভাবে বুঝতে পারবে এবং পরবর্তীকালে যখন আমাদের অনলাইন ক্লাসে কোয়েশ্চেন অ্যান্সার সেশন শুরু হবে, নিশ্চয়ই তোমাদের কোনো অসুবিধা থাকলে তুমি আমাকে জানাবে এবং সেখানে কিন্তু আমরা এই কবিতার বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা করব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। আশা রাখছি তোমাদের আজকের এই কবিতাটি ভালোই লাগবে। তোমরা সবাই ভালো থেকো।